নমস্কার বন্ধুরা, আর্ট অ্যান্ড লাইফ অফ সুদেষ্ণা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, অনেক দিন বাদে আমরা সান্ধ্য আড্ডাতে ফিরে আসছি। আবার নতুন করে আমরা অনেক কিছু গল্প শুনবো, অনেক নতুন ঘটনা শুনবো এবং আপনাদের সঙ্গে আমি থাকছি সুদেষ্ণা। আজকে অনেক দিন পর সবার প্রথমে যেটা পাঠ করবার ইচ্ছে হলো, আপনাদের সকলেরই ভালো লাগবে হয়তো। আসলে আমরা মহানায়ক দেশপ্রেমিক সুভাষচন্দ্র বসুর অনেকেই অনেক বড় ফ্যান, এবং কদিন ধরেই ভাবছিলাম আমারও বইটা পুরোটা পড়া হচ্ছে না। তো এই বছরের বইমেলায় শালিধান পাবলিকেশন থেকে সাংবাদিক কুণাল বসুর বইটা কিনেছিলাম, সুভাষ ফিরেছিলেন। ভাবলাম অনেকেরই হয়তো পড়া হয়নি, একটু আমরা পাঠ করে শুনি না, শুনতে আরও বেশি ভালো লাগে। তবে হ্যাঁ, একেবারে মূল জায়গায় আমরা শুরু করব। আগের অত আমাদের ভনিতা বা এর দরকার নেই, আমরা মেন ঘটনায় চলে যাব। তাহলে পাঠ করছি, সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন। সুভাষ ফিরেছিলেন, সাংবাদিক কুণাল বোস, শালিধান পাবলিকেশন থেকে বইটি বেরিয়েছিল। নেতাজির সৈনিক। সুভাষচন্দ্র বেঁচে ছিলেন, সুভাষচন্দ্র ভারতেও ফিরেছিলেন। প্রথম যেদিন এই রকম কথাটা শুনেছিলাম, আমি কুণাল বোসের জবানিতেই বলছি, সেই দিন অবাক হই। সত্যি কথা বলতে কি বিশ্বাস হয়নি। সুভাষচন্দ্রের মতো একজন মানুষ ভারতে ফিরলেন, ভারতেই থাকলেন, কিন্তু কেউ কিচ্ছু জানতে পারল না। আর এইভাবেই বা তিনি লুকিয়ে থাকতে যাবেন কেন? সুভাষচন্দ্র কি কাপুরুষ? আমার মনের এই বিভিন্ন প্রশ্নগুলো নিয়ে তখন চারিদিকে হাতড়ে বেড়াচ্ছি। রাস্তা যত এগোচ্ছে আমার মনের প্রশ্নগুলো ততই আরও আমার দিকে ধেয়ে আসছে। প্রশ্নের উপর প্রশ্ন। গাঢ় জমাট নিকষ কালো অন্ধকারে চারিদিক একটু একটু করে ঢাকা পড়ে যাচ্ছে। কে দেবে আলো? সুভাষচন্দ্র ভারতে ফিরেছিলেন, আর তার অনেক প্রমাণ রয়েছে। ডাক্তার পবিত্রমোহন রায় নিজেই তো সব থেকে বড় প্রমাণ। তিনি তো যেতেন উত্তরপ্রদেশে সন্ন্যাসী বেশি সুভাষচন্দ্রের সঙ্গে দেখা করতে। ডাক্তার পবিত্রমোহন রায় কে উনি? আর সুভাষচন্দ্রের সঙ্গেই বা তার কী সম্পর্ক? ভারতবর্ষের ইতিহাসকে যারা ক্ষমতায় থাকা রাজনৈতিক দলের বিভিন্ন রঙের চশমার পিছন থেকে দেখেছেন, তারা ডাক্তার পবিত্রমোহন রায়ের নাম ক্ষমতাবানদের লেখা ইতিহাসের পাতায় খুঁজে পাননি। আমারও সেই একই অবস্থা। স্কুল কলেজের বইয়ে পড়ানো নিরস ইতিহাসের পাতায় ক্ষমতাবানদের নাম আর তাদের প্রশস্তি পড়ে কেটেছে আমার বাল্য যৌবন। পবিত্রমোহন রায় কে? এই প্রশ্ন তো আমাদের জেনারেশনের মানুষদের কাছে স্বাভাবিক। দুর্ভাগ্য বাঙালির, তারা দেশ বিদেশের কত কিছু খবর রাখেন বলিভিয়া, ভিয়েতনাম, কঙ্গো, পেরু, রাশিয়া, আমেরিকা, ব্রাজিলের, কিন্তু খবর রাখেননি ডাক্তার পবিত্রমোহন রায়ের। সাগর জলের অতল থেকে নেতাজির এই বিদ্রোহী সেনা কীভাবে উঠে এসেছিলেন স্বাধীনতার স্বপ্ন দু চোখে নিয়ে। স্বাধীন ভারতের জীবিত সুভাষচন্দ্রের খোঁজ করতে গিয়ে প্রথম শুনেছিলাম ডাক্তার পবিত্রমোহন রায়ের নাম। আমার মতোই হতভাগ্য বাঙালিদের জন্য তার একটা ছোট পরিচয় তো দিতেই হবে। 1908 সালের 2রা জুলাই ঢাকা জেলার বিক্রমপুরে জন্মেছিলেন পবিত্রমোহন রায়। 1927 সালে টাঙ্গাইল স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন। 1931 সালে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করেন। স্কুলে পড়ার সময়ই ঢাকার বিপ্লবী দলগুলির সঙ্গে তার যোগাযোগ গড়ে ওঠে। বিশেষ করে নেতাজি সুভাষচন্দ্রের সহযোগী সংগঠন বেঙ্গল ভলান্টিয়ার্সের কর্মীদের সঙ্গে তার বিশেষ যোগাযোগ হয়। 1931 সাল, সারা বাংলায় বিপ্লবী আন্দোলনের আগুন জ্বলছে। বেঙ্গল ভলান্টিয়ার্সের বহু নেতাকর্মী জেলে। যারা বাইরে ছিলেন
তাদের নামেও ঝুলছে গ্রেফতারি পরোয়ানা। একদিন পবিত্রমোহন রায় জানতে পারলেন তাঁর নামেও রয়েছে গ্রেফতারি পরোয়ানা। গ্রেফতার হয়ে জেলে গিয়ে সময় নষ্ট করতে চাইলেন না ডাক্তার রায়। পুলিশের চোখ এড়িয়ে পাড়ি দিলেন রেঙ্গুনে, রেঙ্গুন থেকে মালয়। রক্তে যার একবার লেগেছে সর্বনাশের নেশা, সে কি হাত পা গুটিয়ে বসে থাকতে পারে? মালয়ে গিয়ে দেখা করলেন বিপ্লবী মহানায়ক রাসবিহারী বসুর সঙ্গে। রেঙ্গুন মালয় অঞ্চলে কাজ করেছিলেন পবিত্রমোহন রাসবিহারী বসুর সহযোগী রূপে। দ্বিতীয় মহাযুদ্ধের মহাপ্রলয়ে সারা পৃথিবীটা তখন ওলট পালট হচ্ছে। এই সময় এলো সব থেকে বড় সুযোগ। গড়ে উঠল আজাদ হিন্দ ফৌজ। জাপানে এলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। পবিত্রমোহন রায় যোগ দিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর আদেশ মতো আজাদ হিন্দ ফৌজের সিক্রেট সার্ভিসে। বাঙালির ছেলের গুপ্তচর বৃত্তি, তাও আবার দেশের জন্যে, ভারতবর্ষের মুক্তির জন্যে। নিজের বই নেতাজির সিক্রেট সার্ভিসে রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা লিখে গিয়েছেন পবিত্রমোহন রায়। 1944 মার্চে নেতাজির আদেশ মতো পবিত্রমোহন নেতৃত্ব দিয়ে সিক্রেট সার্ভিসের একটি দলকে জাপানি সাবমেরিন করে নিয়ে এলেন উড়িষ্যার উপকূলে। পরিকল্পনা ছিল এই দলটা কলকাতাকে কেন্দ্র করে সারা ভারতবর্ষে আজাদ হিন্দ ফৌজের সার্ভিসের কাজ পরিচালনা করবে। কিন্তু দুর্ভাগ্য, সামান্য ভুলের জন্য এবং দলেরই এক বিশ্বস্ত বাঙালি তুহিন মুখোপাধ্যায়ের বেইমানির জন্য গ্রেপ্তার হতে হলো পবিত্রমোহন রায়কে। ধরা পড়ে গেল সিক্রেট সার্ভিসের গোপন মিশন। বিচারে ফাঁসির হুকুম হয় পবিত্রমোহন রায়ের। কিন্তু ততদিনে সারা দেশ উত্তাল হয়ে উঠেছে আজাদ হিন্দ ফৌজের মুক্তির দাবিতে। ব্রিটিশ সরকার ভারত ছেড়ে যাওয়ার সময় গুনছেন। তাই ফাঁসির কন্ডেম সেল থেকে মুক্তি পেয়ে আবার খোলা আকাশের নিচে এসে দাঁড়ালেন ডাক্তার পবিত্রমোহন রায়। 1946 ডিসেম্বরে কারামুক্তি হয়। স্বাধীনতার পর প্রথম সাধারণ নির্বাচনে তিনি পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য হয়েছিলেন। 1945 সালের 18 আগস্ট বিমান দুর্ঘটনায় নেতাজির মিথ্যা গল্পকে তিনি বিশ্বাস করেননি। তাই সাদামাটা ডাক্তারি জীবনের তলায় তলায় চলত বিপ্লবী অন্বেষণ। মনে প্রাণে বিশ্বাস ছিল তার নেতা একদিন ভারতবর্ষে ফিরবে। যেভাবেই সুভাষচন্দ্রের আগমনের কথা শুনতে পেতেন ছুটে যেতেন। বারবার নিরাশার মুখোমুখি হয়েও হাল ছেড়ে পালিয়ে যাননি পবিত্রমোহন। 1962 সালের শেষের দিকে হঠাৎ করেই বিপ্লবী লীলা রায়ের কাছ থেকে একটি বার্তা পেলেন পবিত্রমোহন। তিনি এসেছেন। রাত্রির অন্ধকার তখনই সব থেকে বেশি হয়, যখন সূর্য ওঠার আর কয়েক মুহূর্ত অপেক্ষা মাত্র। নিমিষারণ্য সেখানেই রয়েছেন তিনি। 1962 সালের ডিসেম্বর মাস। উত্তরপ্রদেশের নিমিষারণ্যের এক জীর্ণ শিব মন্দিরে আবার সেই কণ্ঠস্বর শুনতে পেলেন পবিত্রমোহন। শিব মন্দিরে গোপনে পর্দার আড়ালে থাকা সন্ন্যাসীর মুখোমুখি দাঁড়িয়ে সমস্ত দ্বিধাদ্বন্দ্বের মেঘ অপসৃত হলো। সিক্রেট সার্ভিস দলের নেতা পবিত্রমোহন রায় চিনতে ভুল করেননি, কিন্তু বুঝেছিলেন বিষয়টির গুরুত্ব। সারা দেশ এই ঘটনার খবর পেলে উদ্বেল হয়ে উঠবে। গোপনীয়তা বজায় রাখলেন পবিত্রমোহন রায়। সুভাষচন্দ্র দেশে ফিরেছেন, কিন্তু জনসমক্ষে কোনো দিন আসবেন না। এ কি হতে দেওয়া যায়? পবিত্রমোহন রায়ের মনে হাজার প্রশ্ন ভিড় করে আসে। তবুও তিনি তো এক সৈনিক। সৈনিকের কাজ নেতার আদেশ অক্ষরে অক্ষরে পালন করা। নিশ্চুপে আবার কলকাতা ফিরে এলেন পবিত্রমোহন। সন্ন্যাসীর কথা শ্রীমতী লীলা রায়কে সম্পূর্ণ জানালেন। এরপরেই বিপ্লবীদের প্রিয় নেত্রী লীলা রায়ের মন উদ্বেল হয়ে উঠল। তিনি সুভাষচন্দ্রের বাল্যবন্ধু প্রখ্যাত সঙ্গীত শিল্পী দিলীপ কুমার রায়কে চিঠি লিখে জানালেন তার বন্ধু জীবিত এবং তিনি ভারতবর্ষেই রয়েছেন।
পবিত্রমোহন রায়ের বিষয়ে এই কথা জানার পর আমার প্রথম প্রশ্ন মনে জেগেছিল, উত্তরপ্রদেশের নৈমিষারণ্যের জীর্ণ শিব মন্দিরে এক সন্ন্যাসী অবস্থান করছিলেন। তার কথা এত দূরে বসে থাকা লীলা রায় আর পবিত্রমোহন রায়ের কাছে পৌঁছলো কীভাবে? এই প্রশ্নের খোঁজ করতে গিয়ে জানতে পারলাম অধ্যাপক অতুল সেনের নাম। অতুল সেন ছিলেন সুভাষচন্দ্রের প্রাক্তন সহযোগী। সুভাষচন্দ্র যখন কংগ্রেস সভাপতি হয়েছিলেন 1938 সালে, সেই সময় ঢাকায় অতুল সেন ছিলেন কংগ্রেসের নেতা। দেশভাগের পর তিনিও পশ্চিমবঙ্গে এসেছিলেন। তীর্থ করতে গিয়েছিলেন একবার উত্তরপ্রদেশের নৈমিষারণ্যে। হঠাৎ সেইখানে সাধারণ গ্রাম্য মানুষের কাছে খবর পেলেন এইখানে এক আশ্চর্য সন্ন্যাসী রয়েছেন। তিনি সকলের আড়ালে এক জীর্ণ শিব মন্দিরে থাকেন। সকলেই বলেন তিনি আসলে নেতাজি সুভাষচন্দ্র বসু। শোনা মাত্র অতুল সেন তার কাছে যাওয়ার জন্য দৃঢ় সংকল্প হলেন। কিন্তু সন্ন্যাসীর কাছে যাওয়া অত সহজ নয়। সন্ন্যাসী দেখা করেন না। যদি কেউ কথা বলতে যায় তার সঙ্গে পর্দার আড়াল থেকে কথা বলেন। বহুভাবে চেষ্টা করে সন্ন্যাসীর কাছে যাওয়ার ব্যবস্থা করলেন অতুল সেন। পর্দার আড়াল থেকে ভেসে এলো সেই কণ্ঠস্বর। বিদ্যুৎস্পৃষ্টের মতো হতচকিত অতুল সেন বুঝতে পারলেন তিনি কার সামনে এসে দাঁড়িয়েছেন। সন্ন্যাসী অতুল সেনের সামনে এমন কয়েকটা কথা বললেন যেগুলো সুভাষচন্দ্র ছাড়া কারো পক্ষে জানা সম্ভব নয়। তারপর অতুল সেনের অনুরোধে সন্ন্যাসী তাকে দেখা দিলেন। বিস্ফারিত নয়নে অতুল সেন চেয়ে দেখলেন সেই সন্ন্যাসীকে। এই তো নেতাজি সুভাষচন্দ্র বসু। সুভাষচন্দ্র বারবার তার এই অবস্থানের কথা বাইরে প্রকাশ করতে বারণ করে দিয়েছিলেন অতুল সেনকে, কিন্তু অতুল সেন বিষয়টি চেপে রাখতে পারেননি। স্বাভাবিক বিষয়, সামনে নেতাজি সুভাষচন্দ্র বসুকে দেখে সেই খবর চেপে রাখা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। তিনি খবর দিয়েছিলেন বিপ্লবীদের নেত্রী লীলা রায়কে। এখানেই থামেননি অতুল সেন। নেতাজিকে দেশে ফিরিয়ে আনার তাগিদে চিঠি লিখে ফেললেন দেশের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর কাছে। জওহরলাল এই চিঠির কোনো জবাব দেননি, কিন্তু সন্ন্যাসী জানতে পেরেছিলেন অতুল সেনের এই আবেগের বশে হঠকারিতার কথা। তার বারবার করা নিষেধ সত্ত্বেও অতুল সেন নিজের আবেগের ওপর লাগাম পড়াতে ব্যর্থ হয়েছিলেন। সন্ন্যাসী ক্ষুব্ধ হলেন এবং আর কখনো অতুল সেনের সঙ্গে দেখা করলেন না। বিষয়টি খুব ভালো করে জানতেন পবিত্রমোহন রায়। তাই অতুল সেন যে ভুল করেছিলেন সেই ভুল তিনি আর করেননি। অতুল সেনের কাছ থেকে লীলা রায় আগে বিষয়টি জেনেছিলেন নাকি পবিত্রমোহন রায় বিষয়টি জেনেছিলেন, এই বিষয়ে কিছু মতপার্থক্য আছে। তবে এ কথা নিশ্চিত, অতুল সেন পবিত্রমোহন রায় এবং লীলা রায় দুইজনকেই বিষয়টি সম্পর্কে জানিয়েছিলেন। খবরটি পাওয়ার পর বিচলিত লীলা রায় নিজেই অনুরোধ করেছিলেন পবিত্রমোহন রায়কে উত্তরপ্রদেশে যাওয়ার জন্য। 1965-তে যে যোগাযোগ শুরু হয়েছিল সেই যোগাযোগ অব্যাহত ছিল 1985 সালের 16 সেপ্টেম্বর সন্ন্যাসীর মৃত্যু পর্যন্ত। পবিত্রমোহন রায় থাকতেন দমদম পার্ক অঞ্চলে। দেশভাগের পর উদ্বাস্তু আন্দোলনের মধ্যে দিয়ে গড়ে ওঠা এই অঞ্চলে তিনি রাজনীতি করতেন। প্রজা সোশ্যালিস্ট পার্টির এমএলএ হয়েছিলেন, কিন্তু সন্ন্যাসীর সঙ্গে যোগাযোগের পর রাজনীতির থেকে তার মন উঠে যায়। সমস্ত রাজনৈতিক কাজকর্ম ত্যাগ করে তিনি জনসেবায় আত্মনিয়োগ করেছিলেন। সন্ন্যাসী তাকে বলেছিলেন, রাজনীতি নয়, মানুষের সেবা করো। মানুষের সেবার মধ্যে দিয়েই জীবনে দেবতার পায়ে অর্ঘ্য প্রদান করতে হবে। সেই পথেই পা বাড়িয়েছিলেন পবিত্রমোহন রায়ের পুত্র রণেন্দ্রমোহন রায়ের কথা শুনেছি, কিন্তু কেউ তার ফোন নম্বর জোগাড় করে দিতে পারেনি। ইতিমধ্যেই উত্তরপ্রদেশের সন্ন্যাসীকে নিয়ে বহু অনুষ্ঠান হয়েছে, বহু বই প্রকাশিত হয়েছে, এমনকি সিনেমা পর্যন্ত হয়ে গিয়েছে। সেই সূত্রেই বহুবার নাম এসেছে
পবিত্রমোহন রায়ের। তার পুত্র রণেন্দ্রমোহন রায়ের নামও উঠে এসেছে। আমি ব্যস্ত হয়ে উঠলাম রণেন্দ্রমোহন রায়ের সঙ্গে যোগাযোগ করার জন্য। শুনেছি তিনি খুব বেশি মুখ খুলতে চান না। যোগাযোগ করলে হয়তো আমার সঙ্গে কথা বলতেই রাজি হবেন না। এমন বহু কথা ভাবতে ভাবতেই হাতে একদিন সুযোগ চলে এলো। ইন্দ্রাণী রণেন্দ্রমোহন রায়ের কন্যা, কর্মসূত্রে আমেরিকায় থাকে। অনেক কষ্টে ফোন নাম্বার জোগাড় করে তার সঙ্গেই যোগাযোগ করলাম। তারপর অনেক পথ পেরিয়ে অবশেষে একদিন রওনা দিলাম দমদম পার্কের সেই ঐতিহাসিক বাড়িতে, যে বাড়িতে 1946 সালের পর থেকেই থাকতেন আজাদ হিন্দ সিক্রেট সার্ভিসের অনন্য সেনানী ডাক্তার পবিত্রমোহন রায়। বাড়িতে ঢোকার রাস্তায় তার মূর্তি বসেছে। বাড়ির দরজায় এখনও সেই নেম প্লেট, ডাক্তার পবিত্রমোহন রায়। আমাকে বাবা যখন প্রথম বলেছিল তার আগমনের কথা, আমি খুব বেশি বিচলিত হইনি। তার কারণ ছোটোবেলা থেকেই তো মাঝে মধ্যে বাবাকে দেখতাম উত্তরপ্রদেশে চলে যেতে। মায়ের কাছে থেকেও শুনেও ছিলাম কিছু কিছু। তবে সেইবার আমাকে বাবা সঙ্গে করে নিয়ে গেলেন ওর কাছে। ক্যামেরার সামনে বসে অকপটে নির্দ্বিধায় বলে চলেছেন রণেন্দ্রমোহন রায়। আমার শরীরে তখন শিহরণ। এই মানুষগুলো সেই সময়ের সাক্ষী, যখন দেশনায়ক ফিরেছিলেন দেশে। কত উপেক্ষা আমাদের ইতিহাসের প্রতি। যে মানুষগুলো আমাদের দেশকে স্বাধীনতা দিয়ে গেল তাদের প্রতি। না হলে এত বছর এই মানুষগুলো বেঁচে রইলেন, কিন্তু কেউ তাদের কথা রেকর্ড করে রাখার উদ্যোগ নিল না। কেউ তাদের সাক্ষাৎকারগুলো সংরক্ষণ করে রাখার উদ্যোগ নিল না। যতটুকু এখন আমার সামনে সময় দাঁড়িয়ে করা সম্ভব ততটুকু আমি করে যাই, বাকি উত্তর তো দেবে মহাকাল। আমি প্রশ্ন করলাম, আপনার বাবা কেন বিশ্বাস করতেন নেতাজি আবার ফিরে আসবেন দেশে? রণেন্দ্রমোহন রায় বিন্দুমাত্র চিন্তা না করে বলে চললেন, বাবা 1946 সালের শেষে জেল থেকে ছাড়া পেয়েছিলেন। সেই সময় থেকেই আমরা দমদম অঞ্চলে থাকি। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সহধর্মিণী বাসন্তী দেবীর কাছে গিয়েছিলেন বাবা। তিনি বাবাকে ব্যবস্থা করে দিয়েছিলেন কর্পোরেশনের মেডিকেল অফিসারের চাকরির। তৎকালীন মেয়রকে ডেকে বলেছিলেন বাবার জন্য। চাকরি করতে করতেই বাবা রাজনীতিতে জড়িয়ে পড়েছিলেন। সুভাষচন্দ্রের আদর্শেই রাজনীতি করতেন। নেতাজির অন্তর্ধান রহস্য সমাধানে সেই সময় সারা দেশ উত্তাল। শাহনওয়াজ কমিটির রিপোর্টের বিরুদ্ধে পাল্টা রিপোর্ট দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্রের সেজদাদা সুরেশচন্দ্র বসু। সেই রিপোর্ট খণ্ডন করতে পারেনি নেহেরু সরকার, কিন্তু নিশ্চুপে সেই রিপোর্টকে ঠান্ডা ঘরে পাঠানোর ব্যবস্থা করেছিলেন তারা। ষড়যন্ত্রের জাল যে একটু একটু করে বোনা হচ্ছে বুঝতে পেরেছিলেন আমার বাবার মতো মানুষেরা। নেতাজির সঙ্গে যখন তার শেষ দেখা হয়েছিল, সাবমেরিনে ওঠার আগে নেতাজি করমর্দন করে বলেছিলেন, তোমার সঙ্গে আবার দেখা হবে। মহামানবের বলা সেই বাক্যকে হৃদয়ে লালন করে আজীবন সেই বিশ্বাসে বসেছিলেন বাবা। আবার নেতার দেখা হবে, দেখা পাবেন, এই বিশ্বাসটা তার ছিলই। নেতাজি নিশ্চয়ই ভারতবর্ষে ফিরবেন। তাই অতুল সেন যখন এসে খবরটা দিলেন, তিনি বিন্দুমাত্র দ্বিধা না করে ছুটে গিয়েছিলেন। এরকম খবর আরও অনেক রটেছিল। বাবা প্রায় সব জায়গাতেই ছুটে যেতেন। তবে এইবার যে অন্যরকম কিছু ঘটবে হয়তো স্বপ্নেও ভাবেননি বাবা। এইবারই তার জীবনের একমাত্র আশা পূর্ণ হয়েছিল। আর কোনো দিনও এরকম কোনো খবরে ছুটে যাননি, কারণ তিনি যা চাইছিলেন তাই পেয়েছিলেন, ভারতবর্ষে বসে আবার নেতাজির মুখোমুখি হতে। উত্তরপ্রদেশের নৈমিষারণ্যের জীর্ণ শিব মন্দিরে গোপনে থাকা সেই সন্ন্যাসী যে নেতাজি সুভাষচন্দ্র বসু, চাক্ষুষ দেখে বিশ্বাস করলেন বাবা। এই সময় তো প্রচুর ভুয়ো খবরও বের হতো। যেমন 60-এর দশকের প্রথম দিকেই একটা খবর বেরিয়েছিল, শৈলমারীর অঞ্চলে এক সন্ন্যাসীর আবির্ভাব হয়েছে যিনি নেতাজি। এই বিষয়ে আপনার বাবা খোঁজ খবর নেননি? আমার প্রশ্ন শুনে মৃদু হেসে রণেন্দ্রবাবু বললেন, খবরটা এসেছিল পত্রপত্রিকার মাধ্যমে। বাবা তখন প্রজা সোশ্যালিস্ট পার্টির সদস্য।
প্রজা সোশ্যালিস্ট পার্টির নেত্রী ছিলেন বাংলায় লীলা রায়। তিনি বাবাকে বলেছিলেন, আপনি যোগ্য মানুষ, একবার শৌলমারি গিয়ে দেখুন বিষয়টা কি। বাবা গিয়েছিলেন, কিন্তু আমাকে বাবা বলেছিলেন বাবার যাওয়ার কোনো ইচ্ছেই ছিল না। যেহেতু পার্টিতে রয়েছেন, পার্টির নির্দেশ মতোই মানতেই হয়, তাই বাবা গেলেন। বাবার প্রথম থেকেই মনে হয়েছিল বিষয়টা সাজানো। সেই সময়ে শৌলমারি যাওয়ার রাস্তা খুব একটা ভালো ছিল না, অনেক কষ্ট করে যেতে হয়েছিল। সেইখানকার সন্ন্যাসী, যাকে সুভাষচন্দ্র বলে সবাই বলেছিলেন, স্বামী শারদানন্দ, তার সঙ্গে প্রথম দেখা হওয়ার পরেই বাবা নিশ্চিত হয়ে গিয়েছিলেন তিনি আর যেই হন না কেন নেতাজি নন। তার কারণ, ওর কথার মধ্যে পূর্ববঙ্গীয় ভাষার টান রয়েছে। এই রকম ভাষায় নেতাজি কোনো দিনও কথা বলতেন না। ঘরের মধ্যে যেখানে শৌলমারির সাধু শারদানন্দ মানুষকে দেখা দিতেন, ইচ্ছা করে সেখানে ধূপ ধুনো জ্বেলে অল্প আলো জ্বালিয়ে একটা রহস্যময় পরিবেশ সৃষ্টি করা হতো, যাতে মানুষকে ভুল বোঝানো যায়। আসলে আমি বাবার থেকে যেটা শুনেছি, শৌলমারি বিষয়টাকে তৈরি করা হয়েছিল উত্তরপ্রদেশের ভগবানজির বিষয়টাকে চাপা দেওয়ার জন্য। বাবা আমাকে বলেছিলেন নেহেরু সবটাই জানতেন যে উত্তরপ্রদেশের ভগবানজি আর কেউ নন, আসলে নেতাজি। তাই মানুষকে বিভ্রান্ত করার জন্য শৌলমারির গল্পটি প্রচার করা হয়েছিল। বাবা যখন উত্তরপ্রদেশের নৈমিষারণ্যে গিয়েছিলেন, অত সহজে কিন্তু দেখা করতে পারেননি। দীর্ঘদিন তাকে অপেক্ষা করতে হয়েছিল। বাবার কাছে শুনেছি, কোনো সাক্ষাৎ প্রার্থী গেলেই ভগবানজি সহজে তার সঙ্গে দেখা করতেন না। প্রথমে বিভিন্নভাবে তাকে বুঝে নিতেন, তাকে পরীক্ষা করতেন। হয়তো অতুল সেনের নেহেরুকে চিঠি লেখার পর থেকে তিনি আরও সাবধান হয়ে গিয়েছিলেন। আমি প্রশ্ন করলাম রনেনবাবুকে, পবিত্রমোহন রায় কোনোদিনও স্বীকার করেননি উত্তরপ্রদেশের ভগবানজি আসলে নেতাজি ছিলেন? তাকে যখন কলকাতায় আইবি নিয়ে গিয়ে জেরা করা হয়েছিল, সেখানেও তিনি কিছু বলেননি। সব কিছু জানার পরেও কেন এই অদ্ভুত নীরবতা? বিন্দুমাত্র দ্বিধা না করেই রনেনবাবু উত্তর দিলেন, বাবার মনে আর কোনো সংশয় ছিল না যে ভগবানজি স্বয়ং নেতাজি। তার কারণ, বাবা তার সাক্ষাৎ পেয়েছিলেন, নেতাজির সঙ্গে কাজ করে এসেছেন, তাই তাকে চিনতে আর যারই ভুল হোক, বাবার ভুল হওয়ার কথা নয়। বাবা ফিরে আসার পর বিপ্লবী লীলা রায় আর জয়শ্রী গ্রুপকে সেখানে পাঠান। তার সঙ্গে কলকাতা থেকে যোগাযোগ যারা রাখতেন, তার মধ্যে জয়শ্রী গ্রুপ প্রধান। এই গ্রুপের থেকে যাদের আমি নাম জানি তারা হলেন সুনীল দাস, ভগবানজি যাকে মুকুল বলে ডাকতেন, সমর গুহ, সন্তোষ ভট্টাচার্য, দুলাল নন্দী, বিজয় নাগ, এদেরকে আমি যেতে দেখেছি। বাবা কোন গ্রুপের লোক ছিলেন না, বাবা কোনো গ্রুপের লোক ছিলেন না, বাবা নিজে একাই যেতেন। বাবা আমাদের দুই ভাইকে, মানে আমাকে আর আমার বড়দাকে, সেখানে নিয়ে গিয়েছিলেন, অবশ্যই ভগবানজির অনুমতি নিয়ে। বাবাকে ভগবানজি বিশ্বাস করেছিলেন, তার কারণ বাবাকে নিয়ে একটা কথা বলতেন, তুমি তো পরীক্ষিত, ফাঁসির ঘর থেকে ফিরে এসেছ, মৃত্যু ভয় তোমার নেই, তাই তোমাকে বিশ্বাস করাই যায়। 1985 সালে যখন সারা দেশ জুড়ে বিষয়টি নিয়ে অনেক রকমের খবর রটতে শুরু করলো, তখন বাবার কাছে গোয়েন্দা ডিপার্টমেন্টের থেকে কয়েকজন এসে বাবাকে জিজ্ঞাসাবাদ করেছিল, কিন্তু তারা আমাদের ঘর সার্চ করেননি। বাবা তখনও মুখ খোলেননি। অনেকেই বলেছেন, কেন পবিত্রমোহন রায় এই কথা কোনো জায়গায় বলেন না? এই প্রশ্নটা আমাকে অনেকবার অনেকে জিজ্ঞেস করেছেন। আসলে বাবা 1962 সালে প্রথমবার ভগবানজির কাছে যাওয়ার পরে আমার মায়ের কাছে চিঠির মাধ্যমে ভগবানজি নির্দেশ পাঠিয়েছিলেন মুখ বন্ধ রাখবে। সেই নির্দেশটাই ছিল আমাদের কাছে আদেশ। সেই নির্দেশ অনুযায়ী বাবা চিরকাল চলেছেন। আমরা আমাদের পরিবারের সকলে চলেছি। নেতাজির কথা অমান্য করব
এমন ভাবনা আমাদের পরিবারের কারো মাথায় আসতেই পারে না। সেই জন্যই মুখ বন্ধ রেখেছিলাম। আমার মনেও এই প্রশ্ন এসেছে, কেন নেতাজি বাইরে বেরিয়ে এলেন না? কেন আমার বাবা মুখ বন্ধ রাখলেন? অনেকেই প্রশ্ন করেছেন, উনি কি ওয়ার ক্রিমিনাল ছিলেন? পরবর্তীকালে আমি অনেক জায়গায় দেখেছি 2002 সালেও নাজি ওয়ার ক্রিমিনাল অ্যাক্টে আমার বাবার নাম ছিল। এই বিষয়টা দেখার পর আমার মনে আর কোনো সংশয় নেই। তাদেরকে অনেক দিন অবধি গোয়েন্দারা নজরে রেখেছিল। হয়তো সেই কারণেই মুখ বন্ধ রেখেছিলেন তারা। আমার বাবা কিছুই বলেননি। তাতেই 1985 সালে বাড়িতে গোয়েন্দারা এসে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। মুখ খুললে না জানি আরও কত কী হতো। বাবা যখন প্রথম দিকে যেতেন তখন প্রায় 3 মাস থেকে তারপর ফিরতেন। আমাদের বাড়িতে ভগবানজির কাছ থেকে অনেক চিঠি আসতো। বাবার কাছে ইনস্ট্রাকশন ছিল চিঠিগুলো খাতায় নোট করতে হবে। পরবর্তীকালে বাবা যখন যেতেন সেই চিঠিগুলো তাকে ফিরিয়ে দিয়ে আসতে হতো। আসলে আমার মনে হয় তিনি চাইতেন না তার হাতের লেখা বাইরে ছড়িয়ে পড়ুক, যাতে তাকে কেউ চিনতে পারে। পরবর্তীকালে অবশ্য বাবাকে চিঠিগুলো রাখার স্বাধীনতা তিনি দিয়েছিলেন, তাই অনেকে চিঠি বাবা নিজের কাছে রেখে দিয়েছিলেন। আর তার ফলে আমাদের বাড়িতে কম বিপত্তি আসেনি। ওই 1985 সালে গোয়েন্দা দপ্তর থেকে বাবাকে জেরা করার বিষয়টা তো আগেই বললাম। আমি রনেনবাবুকে প্রশ্ন করলাম, আপনি ভগবানজির কাছে বাবার সঙ্গে কতবার গেছেন? আপনি কি তাকে দেখেছেন? আমি 3 বার গিয়েছি বাবার সঙ্গে। প্রথমবার ভগবানজির কাছে আমি গিয়েছিলাম বাবার সঙ্গে 1972 সালে। তখন খোসলা কমিশন চলছে। বাবাকে কমিশনের তরফ থেকে ডাকা হয়েছিল দিল্লির বিজ্ঞান ভবনে। আমি বাবার সঙ্গে গিয়েছিলাম। আমাদের প্ল্যান ছিল আমরা প্রথমে লখনৌ যাব। লখনৌ থেকে ভগবানজি তখন থাকতেন উত্তরপ্রদেশের বস্তি অঞ্চলে। সেখানে তার সঙ্গে দেখা করতে যাব। আমার মধ্যে সেই রকম ধরনের কোনো আলাদা করে শিহরণ ছিল না। তার কারণ আমি জন্ম থেকেই শুনে এসেছি আমার বাবা নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে যোগাযোগ রেখে চলেন। তার কথা বাড়িতে এত শুনেছি, তিনি আমাদের অস্থি মজ্জায় এমনভাবে ঢুকে গিয়েছিলেন যে তার সঙ্গে দেখা করতে যাওয়াটা এতটাই স্বাভাবিক ছিল আমার কাছে। গ্র্যাজুয়েশনের পাশ করার পর বাবা আমাকে বলেছিলেন মাঝে মধ্যেই উত্তরপ্রদেশে তিনি কার সঙ্গে দেখা করতে যান। ভগবানজির কাছ থেকে শোনা কথাগুলো বাবা যে খাতায় নোট করে নিয়ে রাখতেন, তার চিঠিগুলো সযত্নে রেখে দিতেন, সেগুলো আমাকে পড়তে দিয়েছিলেন এবং ভগবানজিকে জিজ্ঞাসা করে তার অনুমতি নিয়ে তবেই আমার বাবা বিষয়টি আমাকে জানান। ভগবানজিকে চিঠি লেখার অনুমতিও ভগবানজি নিজেই দিয়েছিলেন আমাকে। প্রথমবার চিঠি লিখেছিলাম 1968 সালের পর। অনুমতি যখন এলো তার সঙ্গে দেখা করতে যাওয়ার, তখন বাবার সঙ্গে আমার এখনও স্পষ্ট মনে আছে দিল্লির বিজ্ঞান ভবনে বসে জাস্টিস খোসলা বাবাকে জেরা করেছিলেন। জাস্টিস খোসলা কী ধরনের প্রশ্ন আমার বাবাকে করতে পারে সেটা আগেই ভগবানজি বাবাকে বলেছিলেন, তাই বাবা খুব একটা বিচলিত হননি। পূর্ববঙ্গের অনুশীলন সমিতির সংগঠন, কিভাবে নেতাজির সঙ্গে তার প্রথম দেখা, এই বিষয়গুলো দিয়ে বাবা যতটা পারলেন বিষয়টিকে আড়াল করে গেলেন। জাস্টিস খোসলা চেয়েছিলেন বাবার মুখ দিয়ে যদি শৈলমারির বিষয়টা একবার বলানো যায়, কিন্তু বাবার মুখ দিয়ে মিথ্যে কথা বলানো অত সহজ ছিল না। শৈলমারির বিষয়ে স্বয়ং ভগবানজিও বাবাকে বলেছিলেন এটা একটা মিথ্যে ষড়যন্ত্র, ভুয়ো প্রচার করা। সে যাই হোক, আমার মনে আছে দিল্লির বিজ্ঞান ভবনে খোসলা কমিশনের জেরার সময়ে অনেককেই দেখতে পেয়েছিলাম। নেতাজির অনেক সহযোগীরাই উপস্থিত ছিলেন। শাহনওয়াজ খানও সেখানেই ছিলেন, তবে তিনি বাবাকে এড়িয়ে গিয়েছিলেন, কথা বলতে চাইলেন না। যাই হোক, সেখান থেকে আমি আমার বাবার সঙ্গে উত্তরপ্রদেশের বস্তিতে গিয়েছিলাম ভগবানজির কাছে। পৌঁছতে পৌঁছতে বিকেল হয়ে গিয়েছিল। পর্দার আড়াল থেকে উনি যেভাবে দেখা করতেন
সেইভাবেই দেখা করলেন। আমি ওকে সামনাসামনি দেখতে পারিনি। আমাকে প্রথমেই ভীষণ ভালোভাবে গ্রহণ করলেন। ভগবানজি খুব রসিক ছিলেন। প্রথমেই বললেন, তুমি তো গুজরাটি। আমি মানেটা বুঝতে পারলাম না। তখন হেসে বললেন, আসলে বলতে চাইছি তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো। 1972 সালে আমাদের স্বাধীনতার 25 বছর পূর্ণ হয়েছিল। আমার এখনও মনে আছে, ইডেন গার্ডেনে স্বাধীনতার দিবসের দিন বিরাট অনুষ্ঠান হয়েছিল। সেই অনুষ্ঠানে নেতাজির অনেকগুলো বক্তৃতা বাজিয়ে শোনানো হয়েছিল। আমি সেই অনুষ্ঠানে নেতাজির বক্তৃতা শুনেছিলাম। সেই প্রথম রেকর্ডে নেতাজির গলা শুনেছিলাম। কিছুদিন আগের সেই অভিজ্ঞতা আমার কাজে লেগে গেল। যখন আমি ভগবানজির ঘরে গিয়ে বসলাম, পর্দার আড়াল থেকে যে কণ্ঠস্বর আমার দিকে এলো, সেই কণ্ঠস্বর আমার কাছে পরিচিত মনে হলো। কিছুদিন আগেই ইডেন গার্ডেনে যে বক্তৃতা আমি শুনেছিলাম, সেই গলার সঙ্গে এই গলা মিলে গেল। বুঝতে পারলাম ভগবানজি নেতাজি ছাড়া আর কেউ হতেই পারেন না। একটু আগেই বললাম না, শৌলমারীর স্বামী শারদানন্দের গলা শুনেই আমার বাবা বুঝতে পেরেছিলেন তিনি আসলে মিথ্যেবাদী। এই মানুষটা নেতাজি হতেই পারেন না। ভগবানজির বিষয়ে ঠিক তার উল্টোটাই হয়েছিল। আমি নিজেই তার গলা শুনে বুঝলাম এই গলা নেতাজি ছাড়া আর কারো নয়। প্রথমবার পর্দার আড়াল থেকে ওকে প্রণাম করার পর যখন ফিরে এসে বিশ্রাম করছি, সেই রাতেই আমাকে বাবা এসে জিজ্ঞেস করলেন, তুমি কি বুঝলে? আমি সঙ্গে সঙ্গে বাবাকে বললাম ইডেন গার্ডেনে নেতাজির বক্তৃতা শোনার কথা। বাবা হাসলেন। বাবা যা শুনতেন সেটাই গিয়ে ভগবানজিকে বলতেন। ভগবানজি বাবার কাছ থেকে আমার এই কথা শুনে বলেছিলেন, এইবার গিয়ে তুমি তোমার ছেলেকে বলে দাও বাবা তোমাকে ভুল জায়গায় নিয়ে আসেনি। উত্তরপ্রদেশের বস্তি অঞ্চলে পরিত্যক্ত রাজবাড়িতে উনি থাকতেন। বিরাট বাড়ির একটি অংশে উনি থাকতেন। আমরা গেলে অন্য অংশে থাকতাম। ওর দেখাশোনা করতেন সরস্বতী দেবী শুক্লা। ভগবানজি সরস্বতী দেবী শুক্লাকে মাতা জগদম্বে বলে ডাকতেন। আমার বাবাও তাকে মা বলে ডাকতেন। আমরা গেলে উনি সবার জন্য রান্না করে দিতেন। ভগবানজির ঘরে তো সবার যাওয়ার অধিকার ছিল না। যারা যেতেন তাদেরকেও একটা পর্দার পিছন থেকে কথা বলতে হতো। জয়শ্রী পত্রিকার পক্ষ থেকে ওকে একটা আর্থিক সাহায্য পাঠানো হতো। সিঠি কাশীপুর অঞ্চলের জমিদার দমদম কুমার আশুতোষ স্কুলের প্রতিষ্ঠাতা কুমার বিশ্বনাথ রায় ভগবানজিকে সাহায্য পাঠাতেন প্রতি মাসে। বাবার কাছে শুনেছি একবার বাবা হঠাৎ ভগবানজির ডাক শুনতে পেয়েছিলেন। তখন উনি উত্তরপ্রদেশের বস্তিতে থাকতেন। বাবা বুঝতে পারলেন না সত্যিই বাবার নাম ধরে ভগবানজি ডাকছেন কিনা। বাবা একটু ভয়ে ভয়েই ওর ঘরে ঢুকলেন। দেখতে পেলেন উনি আসন করে বসে রয়েছেন, সারা মুখে চন্দন মাখানো। বাবা সেদিন শিহরিত হয়েছিলেন। বয়স তখন নেতাজির প্রায় 70-75 হবেই, কিন্তু দেহে সেই বয়সের ছাপ পড়েনি। বাবাকে বলেছিলেন, মা স্বয়ং তোমাকে এই ঘরে পাঠালেন, তিনিই তোমাকে দেখিয়ে দিলেন আমার রূপ। সারা মুখে চন্দন লেপন করে রাখতেন। তার কারণ যে দিব্য আভা তার শরীরে ছিল সেটি সকলের সহ্য হবে না। অনেকেই ভগবানজি সম্পর্কে বলেন উনি উত্তরপ্রদেশে এতদিন ধরে রইলেন কেউ কি জানতো না? আমি স্পষ্ট করে আপনাকে বলছি, সরকার সব কিছু জানত। সরকার বিষয়টা নিয়ে ঘাঁটাতে চায়নি, কারণ সরকারের মনে হয়েছিল উনি যদি বেরিয়ে আসেন তাহলে কেন্দ্রীয় সরকারের নেতাদের বিপদ হতে পারে। আমার বাবা ভগবানজির কথাগুলো নোট করে রাখতেন। সেখানে ভগবানজি স্পষ্ট বলে গেছেন, কষ্টের আর কি দেখেছো? যারা বলছে এর থেকে আর খারাপ কী হতে পারে, তারা ভুল বলছে। কষ্টের এখনও অনেক বাকি। এমন একটা পরিস্থিতি আসবে যখন তোমরাই ঠিক এবং ভুল বুঝতে পারবে। নেতাজি ভগবানজি রূপে উত্তরপ্রদেশে রয়ে গিয়েছেন কোনো ভয় থেকে নয়। আসলে সমস্ত রকম জাগতিক চাহিদার অনেক ঊর্ধ্বে তিনি উঠে গিয়েছিলেন। কেন তিনি সকলের সামনে এসে নিজের পরিচয় প্রকাশ করলেন না, এই বিষয়টি নিয়ে অনেকেই আমাকে প্রশ্ন করেছে। আমি তাদেরকে বলবো, ভগবানজি নতুন করে চাওয়া বা পাওয়ার আর কিছুই ছিল না। ভগবানজি বলতেন, আমার পরিচয় সকলের সামনে দেওয়ার সময় এখনও আসেনি। সময় যেদিন আসবে
সেদিন দেশের মানুষ নিজে থেকেই সব কিছু জানতে পারবে। ইন্টারভিউ শেষ হয়েছে, কিন্তু আমার মনের ঘোর তখনও কাটেনি। নিস্তব্ধ হয়ে বসে রয়েছি রণেন্দ্রমোহন রায়ের সামনে। সামনে সেন্টার টেবিলটাতে সাজানো পবিত্রমোহন রায়ের হাতে লেখা ভগবানজির নোট। অনেকেই প্রশ্ন তুলবেন, ভগবানজি কি সত্যি নেতাজি ছিলেন? চেতনা এবং চৈতন্যের যে ঊর্ধ্বস্তরে মানুষ পৌঁছলে জাগতিক কোনো চাহিদা আর তাকে স্পর্শ করে না, এই লেখাগুলো প্রমাণ করছে তিনি সেই স্তরেই পৌঁছেছিলেন। এরপর তাদেরকে নতুন করে উত্তর দেবার আর কিছুই থাকে না। আমি শুধু আমার মনের অন্ধকার ঘরগুলোতে একটা একটা করে প্রদীপ জ্বেলে চলেছি। নিজের মনের অন্তরতম স্থল থেকে শুনতে পেলাম একটি শব্দ, উত্তরপ্রদেশ। সেখানে আমি আমার বাকি প্রশ্নের উত্তর খুঁজে পাব। এই ছিল বন্ধুরা প্রথম পাঠ। কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। হ্যাঁ, আমাদের পাঠ চলতেই থাকবে। আমরা নেতাজিকে নিয়ে সবটা শুনব, সবটা জানব। উনি ফিরে আসার পর কি হয়েছিল। হ্যাঁ, গুমনামি বাবা ভগবানজি নেতাজি সুভাষচন্দ্র বসু। আপনারা যা জানতে চান বা আপনাদের মনে যা কথা নেতাজি সম্পর্কে, ডেসক্রিপশান বক্সে লিংক দেওয়া থাকবে, ফোন নাম্বার, মেল আইডি সবই দেওয়া থাকবে। আপনারা লিখতেও পারেন, ভয়েস রেকর্ড করে পাঠাতেও পারেন। এভাবেই চলতে থাকুক নেতাজিকে নিয়ে আমাদের আরও অনেক ঘটনা জানা। আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকুন, সঙ্গে থাকুন, শুনতে থাকুন। আমি সুদেষ্ণা শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার।